নমস্কার, আদাব, গুড ইভিনিং। আমি অনুসুয়া ঘোষ। বরাবরের মতোই আপনাদের সামনে হাজির হলাম মোসেস আয়োজিত সাঁকো বাজার নিবেদিত ফেরিওয়ালার গল্পকথায়। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের আরো একজন উদ্যোক্তা আপু। আমরা আজকে তার গল্প শুনবো। আশা করছি আজকে অবশ্যই আমার সাথে যারা থাকবেন তারা জিনাত ফেরদৌস আপুর নাম, তার গল্প শুনে তাকে অবশ্যই উদ্বুদ্ধ করবেন ভবিষ্যতে এগিয়ে যাবার জন্য। আমি স্বাগতম জানাচ্ছি আমাদের ফেরিওয়ালার গল্প কথায় জিনাত ফেরদৌস আপুকে। আপু, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ আপু। সালাম আলাইকুম। আমি জিনাত ফেরদৌস। ফেরিয়ালার গল্প সাঁকো বাজার মসেস গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ, সাথে অনুসয়া আপু এবং পারভেজ ভাইকেও ধন্যবাদ। আমি যে সকল দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, যেহেতু এটা একটা অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, সেক্ষেত্রে যাতে বেশ কিছু সংখ্যক দর্শক আমাদেরকে দেখতে পারেন এবং আমাদের এই গল্পটা শুনতে পারেন, তার জন্য দর্শকের কাছ থেকে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমরা ততক্ষণে দুজনেই এটা একটু শেয়ার করে যাতে দিতে পারি। আমি অনুরোধ করব যিনি আমাদের টেকনোলজির বিষয়টা দেখছেন তিনি যদি আমাদেরকে লিঙ্কটা দেন। হ্যাঁ, লিঙ্কটা জিনাত আপু, আপনি কি পেয়েছেন লিঙ্কটা? হ্যালো আপু, কি শুনছেন আমার কথা? হ্যালো, আমার মনে হয় সামহাও আমাদের যিনি অতিথি আছেন তার নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, হ্যালো। জিনাত আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আমি আপনাকে ক্লিয়ার। হ্যাঁ, আমরা মনে হয় কিছুক্ষণ নেটওয়ার্ক প্রবলেমে পড়েছিলাম। বাইরে ছিলাম। আহ, আচ্ছা, আমরা শুরু করতে পারি। আমাদের সাথে অনেকেই আছেন।
এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এমডি নাসের, কে তুমি কে আমি, এবং কল্প, এই এইচআর কল্প নিয়ে আমাদের সাথে আছেন। তো আমরা সকলকে অনুরোধ করব আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করবার জন্য। এবং যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। জিনাত আপু, আমি প্রথমেই আসি। জি আজকে আমরা আপনার গল্পটা শুনবো, আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। তো প্রথমেই যেটা জানতে চাইবো, আপনি যদি প্রথমে একটু আপনার পরিচয়টা আমাদেরকে দেন। আমি শুধু আমার দর্শক মণ্ডলীকে যেটা জানিয়েছি, আপনার নাম, আপনি জিনাত ফেরদৌস। আপনি যদি একটু আপনার বিস্তারিত ছোটবেলা থেকে বা আপনার বিষয়টা যদি একটু বলেন আমাদেরকে, আপনি কি নিয়ে কাজ করছেন, কোথায় আছেন, আপনার ছোটবেলাকার গল্প, এগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। মাশাআল্লাহ। আমার নাম জিনাত ফেরদৌস। আমি ঢাকা শ্যামলী থেকে আসছি। আমার স্বপ্নিল বুটিক, এটা হচ্ছে আমার পেজ এবং আমার ছোট্ট একটা এনজিও। আমি রাজশাহীর মেয়ে। রাজশাহীতে আমার জন্ম। রাজশাহী শহরে আমার বাসা। আর আমি এখন ঢাকার শ্যামলীতে থাকি, বসবাস করছি। আহ আমার ছোটবেলা রাজশাহীতেই, স্কুল লাইফ ঢাকাতে। জন্মের 10-12 বছর পর্যন্ত আমি রাজশাহীতে ছিলাম, তারপরে ঢাকা চলে আসি, পড়াশোনা ঢাকাতেই করি। আহ পরবর্তীতে আমাকে আবার রাজশাহী ব্যাক করা লাগে। তো এই হচ্ছে আস্তে আস্তে যখন আমি রাজশাহী ব্যাক করি, পরবর্তীতে যখন আমি রাজশাহীতে ব্যাক করি, তখন মানে ছোটবেলা থেকেই কিছু কিছু কাজ, কিছু কিছু হাতের কাজ, বুটিক্সের কাজ, এগুলো আমি দেখতাম। আমার বাসায় আমার ছোট চাচি যখন বিয়ে হয়ে আসে, তারপরে আমার দাদুর জন্য একটা কালো রঙের চাদরের উপরে হাতের কাজ করে। সেই কাজটা তখন আমার বয়স কত হবে, 10-12 বছর। সে কাজটা যখন করছিল আমার কাছে খুব আকর্ষণীয় লাগে, যে কাজটা এত সুন্দর। এবং আমাদের বাসায় বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি হতো, ছোটবেলা থেকেই দেখতাম যে কাগজে ফুল তৈরি করা, তারপরে পাইপ কেটে মানে ঝাড়বাতি বাসায় তৈরি করা, পুঁথি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা। এগুলো আমাদের বাসায়, মানে আমরা যৌথ পরিবারের মানুষ, আমাদের বাসায় আমার চাচা ফুপু সবাই মিলে আমরা একসাথে বসবাস করতাম। তো এইভাবেই আমার বড় হয়ে ওঠা। সবাইকেও আমার ফুপুদের, আমার ফুপ্পির হাতের কাজ অসাধারণ ছিল। সে উল থেকে শুরু করে ওই যে ডালাতে সুন্দর করে চিত্র অঙ্কন করা, তারপর ড্রেস আপ করা, ডিজাইনিং ড্রেস আপ করা, এগুলো আমার ফুপির হাতের কাজ। তো এইসব হচ্ছে আমরা ছোটবেলা থেকেই দেখছি। আমরা কখনো সোয়েটার বাইরে থেকে কিনে পরিনি। যত ডিজাইনিং সোয়েটার সব আমাদের ফুপি আমাদের গিফট করতো। তো এইসব দেখতে 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 আমার মনেও খুব কাজ করার একটা আগ্রহ হয়। আর বিশেষ করে এই যে বললাম না, আমার দাদুর কালো চাদরটা, ওইটা আমাকে খুব মানে একটা জিনিসের প্রতি আকর্ষিত থাকে। আমার খুব চাহিদা ছিল এই কালো চাদরটা, কালোর উপরে সাদার কাজ করা, তো আমার খুবই পছন্দ ছিল চাদরটা। তো ওইটা থেকেই আমার মধ্যে ইয়ে আসছে যে আমি কখনো যদি পারি এরকম কোনো কাজ করব আমার নিজের জন্য। আচ্ছা। পরবর্তীতে আহ আমি, জি বলেন। এখানে একটু যোগ করতে চাই, যেহেতু হুম আপনি রাজশাহী ঢাকা এই দুইটা জায়গাতেই আপনার আসলে বেড়ে ওঠা বাসস্থান, যেটাই বলি না কেন, হুম। তো স্থানের একটা প্রভাব কি আপনার এই কাজের, যে আপনার ভালো লাগা বা পরিবারের বিষয়টা কি ছিল, হ্যাঁ, পরিবারের আমি আমার গাইডেন্স? পরিবারের গাইডেন্স বলতে গেলে, আমার যখন মানে ছোটবেলা থেকে আমি খুবই, মানে বলতে গেলে আমার বাবা মার খুব আদরের মেয়ে। আমি একমাত্র মেয়ে আমার বাবা মার, আমার এক ভাই। তো বলতে গেলে আমাকে কখনো মানে আমরা থাকতাম দোতলাতে, নিচতলাতে আমার দাদি, তারপর আমার চাচা টাচা, আমাকে আম্মু হাতে করে নামাই নিয়ে যেত, হাতে করে ধরে নিয়ে আসতো উপরে। এইরকম একটা মানে আদরের তুলুপুলু মেয়ে ছিলাম আমি আমার মায়ের এবং আমার বাবার। তো সেই দৃষ্টিতে হচ্ছে কাজ বলতে গেলে ওই দেখে দেখে করা, বাইরের মানুষের সাথে খুব একটা ইন্টারেক্ট হতো না। যখন বড় হলাম, ঢাকায় আসলাম, তখন আবার আলাদা একটা পরিবেশ পেলাম।
ওখানে ম্যাচ আপ করতে আমার কিছুটা সময় লাগলো। ঢাকায় আসার পরে নানু, মানে ঢাকায় আমার নানা বাড়ি, তো ওখানে হচ্ছে ঢাকাতে আমি নানুর কাছেই মানুষ, সবকিছু শেখা বলেন, বলেন, নানুর কাছ থেকেই শেখা। আমার নানু আমাকে অনেক কিছু শিখাইছে। আমার নানু হচ্ছে রান্নার পারদর্শী ছিল, সে অনেক রকমের রান্না পারতো। তো তার কাছ থেকে আমার রান্না শেখার একটা নেশা ছিল, সেটা থেকে তার কাছ থেকে আমার কিছু কিছু আয়ত্ত করা। এই তো, এইভাবেই আমার দুইটা কালচারে মিশা। আচ্ছা, তো আপু প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে হুম। একটা বিষয় একটু জানতে চাচ্ছি, তার বাবা কি করতেন? আমার বাবা বিজনেসম্যান ছিলেন। উম আমার বাবা 2014 সালে এক্সপায়ার করেছেন। তো আমার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার বলেন, আমার সব থেকে কাছের মানুষ বলেন, আমার ভালো মন্দ, মানে আমার চেহারা দেখলে আমার, সে বুঝে যেত ছোটবেলায় কিছু একটা ঘটনাতে। সে শুধু আমার দিকে তাকায় বলছে, তোমার কি হয়েছে? আমি কিন্তু তাকে বলিনি, কিন্তু সে 2-3 বার প্রশ্ন করছে। ওই যে তোমার কি হয়েছে, একটা আশ্বাস, ওইটাই আমার কাছে অনেক বড় একটা কিছু ছিল। যখন আমার বাবা চলে যায়, আমি অনেক একা হয়ে যাই আপু। মানে একাকিত্বটা, মানে বলার মতো না। বাবা সবারই আপন, আমি জানি বাবা সবার কাছেই এক্সপ্রেশন, কিন্তু আমার কাছে অন্যরকম ছিল। সেই একাকিত্বতে দূর করার জন্য আমার ভাইয়া এবং আমার এক বড় আপু, আমি শুধু তাকে আপু বলবো না, আমার হচ্ছে বান্ধবী বলতে পারেন, আমার ফিলোসফার বলতে পারেন, আমার সবকিছুই আপু। এবং আমার ছোট ভাই, আমার বন্ধু, তারাই আমাকে, মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমি কি ছিলাম, আর তারাই আমাকে এই জগৎটাতে, অনলাইন বলেন, বিজনেস পারপাস বলেন, সবকিছুতে তারা আমাকে ফুললি সাপোর্ট করে ছোটবেলা থেকে এই পর্যন্ত। আহ আপু বুঝতে পারছি, অবশ্যই প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা একজন, আমি বলবো আমার ভাষায় হচ্ছে যে জীবনের প্রথম হিরো। এবং হুম। এটা হচ্ছে যে সব বাবার কাছেই তার মেয়ে হচ্ছে রাজকন্যা। অবশ্যই এটা একটা স্যাড নিউজ, এবং অবশ্যই আঙ্কেল যেখানেই আছেন তার আত্মা যেন শান্তি পায়, এটাই আমাদের জি, প্রার্থনা। আপু দোয়া আমরা করবেন। আমাদের সাথে কিছু মানুষ যুক্ত হয়েছেন, জি। সেটা আমরা একটু যদি তাদের নাম নিয়ে অন্তত। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমার বান্ধবী, আমাদের বান্ধবী নাদিয়া আফরিন। ও লিখেছে, হাজির হলাম। এমনি লিটন বলছে শুভকামনা রইলো, ধন্যবাদ আপনাকেও। আহ মরিয়ম ইসলাম, শুভকামনা রইলো, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। নাদিয়া লিখেছে, হাই অনু ডিয়ার। ইয়েস নাদিয়া, আই এম হ্যাপি যে তুমি দেখছো সময় করে হলেও। আহ মাহিন তাজ লিখছে, শুভকামনা রইলো, আপনাকেও অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং শুভকামনা। নাদিয়া আপনাকে, জিনাত আপু কেমন আছো লিখেছে। থ্যাংক ইউ এবং আপু, জান্নাতুল অনেক অনেক আহ, ধন্যবাদ। জান্নাতুল বলেছে, অনেক অনেক ভালো প্রোগ্রাম। জান্নাতুল থ্যাংক ইউ, সাথে থাকবেন। এবং আশা করছি যারা আমাদের সাথে আছেন তারা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। তো এই মুহূর্তে আমি জিনাত আপুর কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি যে এইটা নিয়ে কাজ শুরু করলেন, আপনার কাজ শুরুর গল্পটা বললেন যে এরকম যদি আমি করতে পারতাম, তো নাম ঠিক করা বা সবকিছু মিলায় আপনার আরেকবার যদি মানে যেহেতু অনলাইন প্রোগ্রাম অনেক সময় খুব দ্রুত চলে যায়, নেটে প্রবলেম হুম হয়, হুম। আপনার যে বুটিক্সটা আছে তার নামটা যদি আরেকবার বলেন। আমার বুটিক্স হচ্ছে স্বপ্নীল বুটিক্স। এটা শুধু যে অনলাইন পেজ তা না, এটা শুরু হচ্ছে 2005 সাল থেকে। আমি কাজ শুরু করি মেনলি হচ্ছে 2000 সাল থেকে, হাতের কাজ যেটা, সেটা শুরু করি 2000 সাল থেকে। নিজস্ব কাজ শুরু করি বাসাতেই। আমার এক ভাবি, সে হচ্ছে, আমি তো কাজ সেরকম জানতাম না, কিন্তু শখ ছিল, কিন্তু অনেকে ডিসকারেজ করতো যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি যেহেতু খুব বাবার আদরের মেয়ে, তুমি কোনো কাজ কাম করতে পারবে না, তুমি থাকো, তো তুমি যেমন আছো তেমন, তোমার দ্বারা কোনো কাজ হবে না। তো সেই ভাবি হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের মতো ছিল। তো সেই ভাবি আমাকে বলে যে তুই যখন চাচ্ছ, তাহলে তোমাকে আমি একটা শাড়ি গিফট করি, তুমি কাজ করো। তা আমি সেই শাড়িটাতে কাজ করতে যেয়ে শাড়িটা নষ্ট করে ফেলি। নষ্ট করে যখন ফেলি, ভাবি হেসে বলে যে
একটা নষ্ট হয়েছে, আরো 10টা শাড়ি তোমাকে কিনে দিব, কিন্তু তুমি যে কাজটা শেখার একটা ইয়া ছিল, সেটা তো বুঝতে পারছো কাজটা কত কঠিন। আমি আব্বুর কাছে যে বলি, আব্বু আমি ভাবি শাড়িটা নষ্ট করে ফেলছি। আব্বু বলছে তাতে কি হয়েছে। তা আমার যারা আশেপাশে ছিল তারা অনেক ডিসক্রেডিট করছে আমাকে, হ্যাঁ কাজ জানে না, মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তা আমি তখন হচ্ছে যে খুব মন খারাপ করছি। তখন আমার সেই আপু, আমার ফ্রেন্ড, সে তখন বলছে যে তুমি কাজ একটা ভুল হতে পারে, কিন্তু লিটা আপু আমাকে বলছে তুমি কাজ করো। ইভেন সে আমাকে বিভিন্ন জায়গায়, আমি যখন ট্রেনিং নিতে যাই, বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিই, সে ট্রেনিং বেসিসটা আমাকে বলেছে তুমি এই জায়গাতে যাও, এখানে গেলে তোমার ট্রেনিংটা ভালো হবে, এবং ট্রেনিংটা তুমি ট্রেনিং এর মতো করে না, নিজে করাতে পারবা সেইভাবে না, তুমি নিয়ে যে চলে আসলা তারপর কিছু না, নিজে কিছু একটা করতে পারবা সেটা নিয়ে ধারণা চিন্তা ভাবনা করো। ইভেন্ট যখন আমি চিন্তা ভাবনা করে 2003 সালের পর থেকে কাজ শুরু করি, নিজস্ব কিছু কিছু আপু আমাকে কিছু কাস্টমার বেসিস, যার কথা আমি না বললে আমার এখানে বলাই হবে না, যে মানুষটার জন্য মানে আমি যে কাজ করে কাউকে সেল করতে পারি, যে মানুষটার জন্য, সে হচ্ছে মিনি ভাবি, আমার আপুর জান। উনি পৃথিবীতে নাই, ওনার জন্য মাগফিরাত কামনা করছি। উনি এত ভালো একজন স্কুল কলেজ টিচার ছিলেন, এত ভালো একজন মানুষ ছিলেন, এবং আমার ফ্রেন্ডের মতো ছিলেন। উনি আমাকে অনেক আমার হাতের কাজ পছন্দ করতেন এবং হাতের কাজ নিতেন। তো সেইভাবে করতে করতে 2006-এর দিকে আপু বললো যে তুমি তো কাজ শিখছো, তুমি কাজ করছো, তাহলে কিছু ট্রেন করতে পারবা। আপুর তখন একটা এনজিও খোলার ইচ্ছা ছিল। তা আমি বললাম যে ট্রেন তো আমি সেভাবে করতে পারবো কিনা। বলছে ঠিক আছে তুমি যাবা, সাথে আমি একটা ট্রেনার দিব। আমাদের গ্রামে কিছু দুস্থ মেয়েরা আছে যারা আমাকে এসে প্রায় বলে যে আপা কাজ দেন, ধানে এতে এগুলা কাজ করে আমাদের পোষায় না। তারপরে কিছু মেয়েরা আছে স্কুলে কলেজে পড়ে, তারা হচ্ছে পড়াশোনার জন্য অনেক কিছুর দরকার হয়, তখন বলে যে আমরা কিছু কাজও করবো, পড়াশোনা করবো। তো আমার ইচ্ছা আমি একটা ইয়া করব, কিন্তু আমি ওখানে সময় দিতে পারবো না, তুমি কি সময় দিতে পারবা। আমি বলছি হ্যাঁ আপু আমি তো সময় দিতে পারবো। ওই আপুর ইচ্ছা এবং চেষ্টাতেই আমি হচ্ছে ছোট্ট এনজিও একটা তৈরি করতে পারি। ওখানে কিছু লোক আহ নিয়োগ করা হয়, এবং হচ্ছে কিছু ট্রেনার রাজশাহী শহর থেকে নিয়ে যায় মোহনপুর স্বপ্নিল বুটিকে মেয়েদের কাজ শেখানো হয়। যখন কাজ শিখানো হয়ে গেল তখন চিন্তা আসলো যে কাজ তো আমরা শিখলাম, কাজ তো আমরা করছি, কিন্তু এই কাজগুলো আমরা কি করব। আমরা নিজস্ব তো কয়জন আর নিবে, আত্মীয় স্বজন বলেন বা, এটার তো একটা মার্কেটিং এর দরকার। আর মার্কেটিং করতে গেলে মানে সেই সময় 2006-7-এ রাজশাহী ছোট শহর, রাজশাহী তো হচ্ছে আপনাদের একেবারে বলতে গেলে ছোট শহর, সেখানে আর কতজন মানুষই হাতের কাজের মন দেবে। তাহলে কি করতে হবে, আমাদের ঢাকাতে একটা মার্কেট প্লেস তৈরি করতে হবে। তখন আপু বললো যে তুমি এক কাজ করো, আমার সেই পারপাসে 2009-এর দিকে ঢাকাতে কিছু কাজ পড়ে গেল। তো আমি হচ্ছে 2009-এর দিকে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে তখন ঢাকা রাজশাহী করে আমি একটা মার্কেট তৈরি করে ফেলি। এখানে আমার কিছু খালামণি, তারপরে মামিরা স্কুলের, তারপরে তাদের স্কুলে তাদের পরিচিতি, খালামণিরা তাদের আশেপাশের ফ্রেন্ড ট্রেন্ড এদের দিয়ে পরিচিতি করতে করতে আমি মার্কেটে 2-3টা দোকানের সাথে কথা বলি, এবং তারা আমার জিনিস খুব পছন্দ করে। এবং রাফা প্লাজা, তারপরে ইস্টার্ন মল্লিকা, এইসবে আমার কাজগুলা সুন্দর ডেলিভারি হতে থাকে এবং তারা নিতে থাকে। এভাবে চলার পর 2012 সাল পর্যন্ত আমার এটা অফলাইনে খুব সুন্দর করে কাজ চলছিল। 2012 সালে আমার বাবা অসুস্থ হয়ে যায়। তারপরে আমি আর ঢাকার আশায় করতে পারি না, এই জন্য আমার কাজটা পুরো স্লো হয়ে যায়, আমি পাঠাতে পারি না কারো কাছে, স্লো হয়ে যায়। এদিকে ওয়ার্কাররাও বিভিন্ন জায়গায় ছিটাবিটা হয়ে যায়। আর হচ্ছে মানে একেবারেই আমার বাবা 2014 সালে যখন মারা যায়, তখন আমার কাজটা পুরোটাই বন্ধ হয়ে যায়। বন্ধ মিন্স মানে স্লো ও, হয়ে সবাই চলে যায়, পুরো কাজটাই আমার মানে অফ হয়ে যায়। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি আর এই ব্যবসার সাথে কোনো সংযুক্ত ছিলাম না, আমি আদার্স সাইডে কাজ করতাম। ইভেন্ট আমি যখন আবার ঢাকাতে সেটেল করি, সেটেল করার পরে আমার আপু আবার বলে যে তুমি যে কাজগুলা করতে হয় সেটা তোমার ইচ্ছা না বা তোমার ভালো লাগা থেকে শুরু না,
তোমার এইটা শুরু হচ্ছে, তোমার এই কাজটা দিয়ে তুমি জব করতে না কমফোর্ট ফিল করবা না, তার থেকে তুমি আবার বিজনেসটা শুরু করো। সেই আপুর কারণে এবং আমার ভাইয়ের উৎসাহ এবং উদ্দীপনাতে আমি আবার এই বিজনেসটা শুরু করি, এবং অফলাইনেই শুরু করি, কারণ অনলাইনে করতে খুব ভয় পাইতাম। আমি অনলাইনে এমনিতেও অনলাইনে আসতে খুব একটা কমফোর্ট ফিল করি না, তো সেই কারণে আমি খুবই ভয় পাইতাম। তো অফলাইনে শুরু করি, অফলাইনে কিছু ধাক্কা খাওয়ার পরে তারপরে আমাকে হচ্ছে আমার এক ফুপি, উনি কিছু আইডিয়া দেয়, কিছু বলে, সেই ফুপির কারণে আমার অফলাইনে আস্তে আস্তে বিজনেসটা দাঁড় করানো, এবং অনলাইনে করোনার পর থেকে আপু আমি অনলাইনে পুরাপুরি অনলাইন ভিত্তিক কাজ শুরু করি। আপু সেক্ষেত্রে একটা ছোট্ট কোশ্চেন করতে চাচ্ছি, জি। যদি আপনি কিছু মনে না করেন। আপনার হুম। ভাই যেটা বলছিলেন, উনি কি করেন বা কোথায় থাকেন? ও ও ঢাকাতেই থাকে আমাদের সাথে। আমি, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার আম্মু, আমরা হচ্ছে চারজন আচ্ছা একসাথেই থাকি। ও বিজনেস করে, ওর হচ্ছে নিজস্ব শোরুম এবং ফ্যাক্টরি আছে ফার্ম গেটে। আচ্ছা আচ্ছা। আপু, মাঝখানে হচ্ছে যে একটু যোগ করি, আমাদের সাথে আরো কিছু হুম। মানুষ যোগ হয়েছেন, যেমন জবা রানী সরকার। আমি ওনাকে জবাদি বলেই ডাকলাম, কারণ দিদির সাথে এখানে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। দিদি জি। মশলা নিয়ে কাজ করেন। দিদি জি। বলেছেন, অনু মিস ইউ ডি অলওয়েজ। আমিও মিস করছি দিদি আপনাকে। এবং আমাদেরকে আরো একজন লিখেছেন, অনুষ্ঠানটি সুন্দর হচ্ছে, ধন্যবাদ। জাকির একজন জানতে চেয়েছিলেন যে আপনার অ্যাড্রেসটা, আই মিন এটা হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছিল উম, জান্নাতুল মাওয়া। উনি মহুয়া জানতে চেয়েছিলেন আপনার পেজের বা আপনার ইসের অ্যাড্রেসটা। ওটা জাকির পারভেজ আমার অলরেডি দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। আমি তারপরেও ও, বলতেছি, আমার আচ্ছা, পেজের নাম আরেকটা হচ্ছে বিষয়। স্বপ্নিল বুটিক। উনি জাকির পারভেজ যেটা করেছেন, আপনার স্বপ্নিল বুটিক্স এর এখানে দিয়ে দিচ্ছেন যে পেজটি লাইক করে সাথে থাকার জন্য এবং জি। ভিজিট করার জন্য। সাথে জি, আমরা আমি সবাইকে দর্শককে আমন্ত্রণ অনুরোধ জানাচ্ছি করব, আমার পেজে আমাদের যদি। সাথে দর্শকদেরকে অনুরোধ করব সাঁকো বাজারটা ভিজিট করবেন, এবং আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব। আপনারা শুধু আমাদেরকে একটু আমাদের পরে ভরসা রাখবেন, আস্থা রাখবেন। আপনার প্রয়োজনীয় জিনিসটি আস্থা এবং ভরসার সাথে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই সাঁকো বাজার আপনাদের সাথে আছে। এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন পুরানো যারাই আছেন, আপনাদের পেজটাকে প্রমোট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের পেজকে প্রমোট করার জন্য কাজ করব। আমাদের সাথে মোশাররফ হোসেন মুসু, উনিও বলছেন অনুষ্ঠানটা অনেক সুন্দর হচ্ছে, শুভকামনা থাকলো সবার জন্য, সাথে থাকার অনুরোধ থাকবে। মনির হোসেন, অনুষ্ঠানটা অনেক সুন্দর হচ্ছে, শুভকামনা রইলো আপনাদের জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ। সাথে থাকার জন্য। আপু, আপনাকে আমি এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি, আপনার জি স্বপ্নিল বুটিক্সে আপনি কি কি পণ্য নিয়ে কাজ করেন? আপু, আমি মেনলি শুরু করছিলাম হাতের কাজের ড্রেস নিয়ে। হাতের কাজে মেয়েদের হ্যাঁ। ড্রেস নিয়ে শুরু করেছিলাম। তারপরে তার রেসপন্স আসার পরে আমি আস্তে আস্তে সেটাকে এক্সপান্স করছি। এখন সেটা অ্যাপ্লিক চাদরে আছে। আমার কিছু মানে অনলাইন থেকে ভাইয়ারা অর্ডার দিচ্ছে, আপুরা অর্ডার দিচ্ছে অ্যাপ্লিক চাদর, তারা খুব পছন্দ করছে, অ্যাপ্লিক চাদর হচ্ছে। ইভেন্ট আমি হচ্ছে মেয়েদের জন্য বিভিন্ন রকমের বুটিক্সের সাথে অনলাইনের বিভিন্ন ড্রেস আছে, এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, হাতের কাজের পাঞ্জাবি। আপনি যদি আমাদেরকে মিনিমাম একটা রেঞ্জ, মানে সাধারণত আপনার পোশাকগুলো রেঞ্জ কেমন হয়, আমার এটা যদি রেঞ্জ একটু গুলা, জানান। আমি মানে অন্য সব পেজ তো সবাই দেখে, তো কার দাম কিরকম দেখে, আমি সবসময় চেষ্টা করি আমার জিনিসটা হচ্ছে কাস্টমার যে পছন্দ করে সেই রকম তৈরি করে, এবং রেঞ্জ গুলো আমি হচ্ছে সবার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি। আমি 2200 করে ধরি, তার মধ্যে দুই কিছু লেস করি। আমি এমনি একটা থ্রি পিস 2200 ধরি, নর্মালি থ্রি পিস যেগুলো সেগুলো 2200। আর পাঞ্জাবি আচ্ছা, ছেলেদেরটা যেহেতু ওটা একটু আলাদা, ওটা 2500 টাকার মধ্যে পড়ে। আচ্ছা, আপনার অ্যাপ্লিকের চাদর গুলো কেমন কাজ, ভারী না আপ্লিকের মোটামুটি? চাদর আমার আহ, হচ্ছে ডিজাইনিং হচ্ছে হালকাও আছে ভারীও আছে। আর ভারী কাজের গুলা 2500 করে আপু, আর হালকা যেটা ডিজাইনিং সেটা 2300। আচ্ছা আচ্ছা।
এই মুহূর্তে আসলে আর একটা বিষয়ে চলে আসে। আমরা জি। যেটা দেখেছি করোনাকালীন সময়ে আমাদের ভিতরে অনেক, মানে আমি আমার ব্যক্তি লাইফে যেটা দেখছি ব্যক্তিগত ভাবে, সেটা হচ্ছে ঘরে আসলে যে বসে আছে সে কিন্তু আসলেই বসে নেই। না। সে যেটাতে পারদর্শী, যেটাতে সে আহ, ঘরে বসে করতে পারে এরকম কাজ আমাদের দেশের প্রতিটা ঘরে ঘরে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়টা? হ্যাঁ আপু, কারণ আপনি কি হচ্ছে যে ভাবছেন? পুরা অনলাইন জগতে আসার পরে আমি দেখেছি যে যার কাছে যেটা আছে সে সেভাবে চেষ্টা করছে। করোনাকালই আমাদের এমন একটা ধাক্কা দিয়েছে মানুষকে, যে মানুষ হচ্ছে বুঝতে পারছে যে আমরা যে কোনো একটা সমস্যায় পড়ছি, এবং যে যেভাবে পারছে তার পরিবারকে, বাইরের মানুষকে সাহায্য করার চেষ্টা করছে, এবং সেটা অনলাইন ভিত্তিক ভাবে করে। অনলাইন আমাদের অনেক সুবিধা করছে এই কারণে। অনলাইনের কারণে অনেকে আপুরাই মানে নিজের সংসার বলেন, নিজের প্রতিষ্ঠা বলেন, এবং আমি যেটা চিন্তা করি যে অনলাইন যদি না থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের সাথে আসতে পারতাম না। এই জন্য আমি নিজেকে অনেক গ্রেটফুল মনে করি যে অনলাইনের এই কাজগুলোর জন্যই সবাই সবাইকে চিনতে পারছে। অবশ্যই, এক্ষেত্রে আপনার সাথে আমি অবশ্যই একমত। আচ্ছা, আপনি আমাদেরকে বলেছেন আপনি রাজশাহীর মানুষ। তো জি। আমরা যদি বলি রাজশাহী বলতে প্রথমেই কি ভাসে চোখে? রাজশাহী কেন রাজশাহী বলতে বিখ্যাত? প্রথমেই বা ভাসে রাজশাহী হচ্ছে বললে আমাদের রাজশাহী ভিতরে সিল্ক। কি আসে? রাজশাহী সিল্ক মানে এই মানুষ জিজ্ঞেস করলেই বলবে আমাদের সিল্ক। আর সিল্ক মানে রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্কের উপরে, রাজশাহী সিল্ক শুধু যে বাংলাদেশে পরিচিত তা না কিন্তু, আপনি যে কোনো জায়গায় গেলেই বলবে যে হ্যাঁ। সিল্ক। তুমি কি রাজশাহীর মানুষ শুনলেই বলে তুমি কি রাজশাহী সিল্ক করো। এবং এটা আপনি ফেস করেছেন, তার মানে যে রাজশাহী সিল্ক হ্যাঁ, কেন হ্যাঁ, হ্যাঁ। তুমি সেল করছো না? না, আমি আচ্ছা তো আচ্ছা। অনেকের কাছে তো অফার আপনার পাই যে সিল্কের করবা কিনা, কিন্তু আমি সাহস করি না আপু। কারণ এই করোনাকালীন ধাক্কার কারণে আমি বলছি, না, রাজশাহী সিল্ক যারা করছে তারা রাজশাহী সিল্কের উপরে থাকুক, আমি কটন নিয়ে বেশি বিশ্বাসী। আমি কটনের উপরেই কাজ করি বেশি। আচ্ছা আচ্ছা। তো রাজশাহী সিল্ক যদি বলি, তো সেই ক্ষেত্রে রাজশাহী সিল্কটা আসলে এর মূল উপাদান কি? এটা যেহেতু মূল আপনি উপাদান ওখানকার হচ্ছে মানুষ, আমরা এই জন্য একটু জানতে চাই। আপনার তুঁত গাছের ভিতরে একটা পোকা হয়। আপনি দেখেছেন কিনা হ্যাঁ আমি জানি না, তুঁত গাছের মধ্যে একটা পোকা হয়। সেই পোকার মুখে হ্যাঁ। এক লালা থাকে, সেই লালা থেকে হচ্ছে আপনার সুতা তৈরি হয়। সেটা দিয়েই এই ওয়াও। সব রাস্তায় সিল্কের প্রোডাক্ট তৈরি হয়। আর রাজশাহীর মানুষ যেহেতু, এই জন্য রাজশাহী সিল্কে আমাদের যাওয়া হয়েছে, রাজশাহী সিল্কের বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়া হয়েছে, বড় বড় বিভিন্ন ইয়াতে যাওয়া হয়েছে, এবং আমাদের স্কুল পিকনিক বলেন, কলেজ পিকনিক বলেন, এই রাজশাহী সেরিকালচারে হতো। এই কারণে আমরা অনেক কিছু সিল্কের উপরে জানা। আচ্ছা আচ্ছা। তো আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনার নিজস্ব একটা এনজিও আছে, আপনি জি। আহ, যেটা বলছিলেন যে এই এনজিও তৈরি করতে গিয়ে আপনি কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন? একটা মেয়ে হিসাবে একটা এনজিও দাঁড় করাচ্ছেন এবং এই এনজিও তে রেজিস্ট্রেশন করতে গিয়ে, বা এটা কি রেজিস্টার্ড কিনা, এবং রেজিস্ট্রেশন করতে গিয়ে হ্যাঁ, আপনার কোনো আমার সমস্যা হয়েছে এনজিওটা কিনা যদি একটু জানান। রেজিস্টার্ড। আমার এনজিওটা 2006-7 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। এবং সেই সময় হচ্ছে যে আমার দুলাভাই ছিল, যে আপুর কথা বললাম, তার হাজবেন্ড, সে আমাকে পুরোপুরি সাহায্য করছে। কারণ আপুর কথা হচ্ছে, আমার এই বোনটা, যেহেতু আমি আনম্যারিড, আর আমি হ্যাঁ। খুবই রেস্ট্রিকশন পরিবারের মেয়ে। তো আপু বলছে যে আমার বোনটা রেস্ট্রিকশনের মধ্যে থেকে যে কাজটা করতে পারে সেইভাবে সাহায্য করো। আর সব থেকে বড় কথা কি, দুলাভাই সবসময় চাইছে যে আমি কোনো কিছু করি, এবং সবসময় সে যতটুকু তার পক্ষে সম্ভব আমাকে সাহায্য করছে। এবং এখন পর্যন্ত তারা আমাকে সেই বড় ছোট বোনের মতো, নিজের ইয়ার মতো আমাকে সাহায্য করে যাচ্ছে। আপনি এখানে অবশ্যই আপনার ভাবি, আপনার সেই আপুর কথা বলেছেন। আমি আশা করব, আমি জানি না আপুরা দেখছেন কিনা, হ্যাঁ, আপু আছে তারা আমাদের দেখবেন। ইয়াতে। এবং আপুরা দেখছে, আপু দেখছে, এবং ভাবিও, আমি নক করছি, সেও আসতেছে, অনেকেই আসছে। এবং আমার ভাইয়ের বউ, সে তো খুব এক্সাইটেড সকাল থেকে যে আপু কখন আসবেন, কখন আসবেন। তাকে আমি লিঙ্কও পাঠিয়ে দিয়েছে, সেও বোধহয় দেখছে। তো তাদের সবাইকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমার এই
ইয়াটা দেখার জন্য। আর একজন মানুষকে আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে আঞ্জুমান রুহি আপুকে। কারণ আঞ্জুমান রুহি আপু যদি আমাকে মানচিত্র গ্রুপে না আনতো, তাহলে আমার এই ফেরিয়ালা গল্পের সাথে কখনোই পরিচিত হতো না। তো আঞ্জিমন আপুকে আমি খুবই ধন্যবাদ জানাই, সে আমাকে মানচিত্র গ্রুপে আনছিল বলেই আমি হচ্ছে আঞ্জুমা এই ফেরিয়ালা গ্রুপে জাকির পারভেজ ভাইয়াকেও অনেক ধন্যবাদ, কারণ উনি আমাকে সাখুবাজার এবং মসেস অশেষ গ্রুপে অশেষ নিয়ে ধন্যবাদ আসে। জানাই যে আমার এই ইয়াটা দেখার জন্য। আর একজন আপু, সমস্যা নেই? হ্যালো আপু। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন আশা করছি। জি। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, আপনার মনে হয় কিছুক্ষণ আমরা নেটওয়ার্কের প্রবলেমে পড়েছিলাম। তো সেটা আপনি যাদেরকে ধন্যবাদ জানালেন তারা অবশ্যই দেখছে, এবং আমি আশা করব আপনারই গল্পের মাধ্যমে আরো কিছু মানুষ উদ্বুদ্ধ হবে এরকম কাজ করার জন্য। তো তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, তারা আপনাকে ওই সাহায্যটা ওই সময় করেছিলেন বলে আজকে আপনি এখানে এসে দাঁড়াতে পেরেছেন। জি। তো এই ক্ষেত্রে একটা কোশ্চেন আমি একটু করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন হুম আপনি এনজিওটা করেন, রাজশাহীতেই হুম। আপনার এনজিও, তো রাজশাহীতে একটি খুব বড় নামকরা এনজিও আছে যেটা আন্তর্জাতিকভাবে পরিচিত। আহ, আপনার কাছে সেই নামটা যদি আপনি আমাদেরকে একটু জানান, দর্শক যদি জানতে পারে, আপনার জানা আছে কিনা, বা তাদের কার্যক্রমের সাথে আপনার কার্যক্রম মেলে কিনা, যেটা না, তাদের আমি আর কি কার্যক্রমের সাথে আসলে আমার কোনো কার্যক্রমই মিলে না আপু, কারণ তাদের পুরা ইয়াটাই আলাদা আর আমার কাজটা পুরাটাই আলাদা। তারা আচ্ছা বিভিন্ন আচ্ছা। অনেক বড় এনজিও, বুঝছেন আপু। আর হ্যাঁ আমি তো খুবই অবশ্যই ছোট আন্তর্জাতিক। একজন। আন্তর্জাতিক অনেক বড় এনজিও, হ্যাঁ হ্যাঁ, আমার এটা তো ঠিক সেরকম আছে। কোনো। আর সব থেকে বড় কথা, আমার এনজিওটা কিন্তু আপনার 12 সাল থেকে ওটা কিন্তু, ওটার কার্যক্রম কিন্তু এখন অনেকটা কম। এখন এই অনলাইনের মাধ্যমে কিছু কিছু মেয়েদের আমি জোগাড় করতে পারছি, ওরা বিভিন্ন জায়গায় ছুটে গেছে আমার। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা আছে, আমার সবকিছু করা আছে, বাট এখন ওটার কার্যক্রম এখন ওইভাবে চালু নাই। আচ্ছা, তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার হুম। এই করোনাকালীন সময় আপনার পোশাকগুলো যে অনলাইনে আপনাকে আহ, আহ, দিচ্ছেন আপনি, এটা কি আপনি ডেলিভারি কিভাবে করেন আর কি? এটা যদি একটু বলেন। আসলে সত্য কথা বলতে গেলে আপু, যে আমি অনলাইনে যে অর্ডার খুব একটা পাইনি আজ পর্যন্ত। অনলাইনে খুব বেশি হলে 3টা থেকে 4টা পাইছি। আর যেগুলো পাইছি সবই আমার পরিচিত মানুষ দিয়েছে। আর তাদেরকে আমি হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়েছি, হোম ডেলিভারি কাউকেই দেয়া লাগেনি। কারণ আমাকে একজন হচ্ছে শিবগঞ্জ থেকে করেছে, একজন বরিশাল থেকে করেছে, একজন বিভিন্ন জায়গা থেকে, সবাই আমার পরিচিত, আমাকে চেনে। তারা হচ্ছে সেইভাবে আমি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছি। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাইবো, আপনি একটু আগে বলছিলেন আমাদেরকে যে আপনি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং জি। সেগুলো এরকম ছিল যেটা আপনি অন্যদেরকেও শেখাতে পারবেন। তো আমাদেরকে জি। যদি একটু জানান, যাতে অন্যান্য যারা আছেন তারা কি হুম। ধরনের ট্রেনিং প্রোগ্রাম গুলো করলে এই কাজগুলোতে হেল্প হবে এবং আমি কোথা থেকে। প্রথমত মহিলা উন্নয়ন, সরকারি মহিলা উন্নয়ন দপ্তর, অধিদপ্তর, রাজশাহী, সেখান থেকে আমি প্রথমে টেইলারিংটা শিখছি। এবং মহিলা অধিদপ্তরের আরেকটা হচ্ছে বুটিক্স অ্যান্ড বাটিক, সেখান থেকেও আমার হচ্ছে আচ্ছা বুটিক্স বাটিক এটার উপর কাজ শেখা। আর হাতের কাজ যেটা, তারপরে বিভিন্ন ফেব্রিক্স যেটা, সেগুলো হচ্ছে যুব উন্নয়ন থেকে আমি এক ট্রেনিং আপুর সাথে বিজনেস পারপাসে অ্যাড হয়েছিলাম। সেই আপুর কাছ থেকে আমার হাতের কাজের জিনিসগুলো পারদর্শী হওয়া। অবশ্য হাতের কাজের জিনিসে তো আমি বলেছি আমার ছোট চাচির কাছ থেকে কিছু শেখা, কিছু আমার ভাবির কাছ থেকে শেখা, কিছু নিজের ডিজাইনিং তৈরি করা। আর সেই আপুর কাছ থেকে পারফেকশনটা শিখছি। আর সেই সময় 2006-07 আমাদের এই ঢাকা বলেন সব জায়গায় হচ্ছে অ্যাপ্লিকের খুব একটা জোয়ার আসছিল। সেই সময় আমার কাটওয়ার্ডের শাড়ি, ড্রেস সব কাটওয়ার্ডের চলতো বেশি, সুতার কাজ করে কাটওয়ার্ড আচ্ছা। বসানো, রেডিমেড সব চলতো।
তো ওইভাবেই মানে ওই আপুর কাছ থেকে ওইটাই ভালো করে পারদর্শী হয়ে আমি মেয়েদেরকে শেখাই। মেয়েরাই কাজ করতো, আমি নিজস্ব কাজ এখন আর করি না। আমি আর এখন কোনো নিজস্ব হাতে কাজ করি না, আমার মেয়েরাই কাজ করে, যে কাজটাই অর্ডার পাই সেটা আমি মেয়েদেরকে দিয়ে করি। ডিজাইনিং আমার থাকে, আমি ছবি ভিত্তিক কাজ করি আপু। আমি কাস্টমারকে আমার ছবি পাঠিয়ে দিই, তারা আমাকে বলে দেয়, অ্যাডভান্স করে, আমি সেই মেয়েদেরকে পাঠিয়ে দিই, মেয়েরা সেটা দেখে সেইভাবে করে দেওয়ার চেষ্টা করে, ডিজাইন আমি তৈরি করে দিই। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আরো কিছু মানুষ যুক্ত হয়েছেন। নিশি আহমেদ আপু, খুব ভালো হচ্ছে, বেস্ট অফ লাক। নিশি আপনাকে শুভেচ্ছা, মানে বেস্ট অফ লাক জানিয়েছে আমার এবং অনেক ভাইয়ের অনেক বউ। শুভকামনা। ও আচ্ছা, নিশি আপু আপনাকে অবশ্যই ধন্যবাদ, আমাদের সাথে আছেন। আহ রমজান তাসিন, শুভকামনা। এমডি নাসির বলছে শুভকামনা সব সময় আপুর জন্য। আপনাদেরকে অবশ্যই জি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সাথে থাকবেন। জিনাত আপু, এই মুহূর্তে আমি যদি হুম। আহ, কিছু বিষয়ে জানতে চাই, মানে একটা ছোট্ট বিষয়, সেটা জি হচ্ছে আপনি এখন আপনার এই স্বপ্নিল বুটিক্স কে নিয়ে কি ভাবছেন, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, তাকে আপু, আমি নিয়ে আপনার ভাবতেছি স্বপ্নটা। প্রথমত এই বুটিক্সটাকে আমি একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাই। আমাকে সবাই স্বপ্নিল বুটিকের ওনার হিসাবে চেনে, মোটামুটি অনলাইনে যারা জানে সবাই আমি স্বপ্নিল বুটিকের ওনার। আমি চাচ্ছি স্বপ্নিল বুটিক নামটা যখন উচ্চারণ হবে তখনই যেন আমাকে চিনতে, মানে আমাকে জানে যে স্বপ্নিল বুটিক মানে জিনাত। এটাই হচ্ছে আমার স্বপ্ন। এবং আমার নিজস্ব শোরুম আমি ঢাকাতে স্বপ্নিল বুটিক নামে একটা খুলতে চাই। এবং আমার যে এনজিওটা আছে, আমি কিছু দুস্থ মেয়েদের সেই এনজিওতে আবার অ্যাড করতে চাই। আমি চাই যে তাদের ঘর সংসারের সব কাজ করে তারা যেন আমার এনজিওতে কিছু কাজ করে এবং সেই দিয়ে তারা উপকার হতে পারে এবং সেটা দিয়ে তারা যেন দাঁড়াতে পারে। এটাই আমার স্বপ্ন। আমি দুস্থ মানুষের পাশে থাকতে চাই, যেটা নিয়ে আমি শুরু করছিলাম সেই জায়গাটাতে আবার ফেরত যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আহ সেই ক্ষেত্রে অবশ্যই আপনার স্বপ্নটা অনেক বড়, কারণ এটা আপনার একার থাকছে না, মানে আপনার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আপনি আরো কিছু মানুষের রুটি রুজি বলেন বা স্বপ্ন পূরণ বলেন, সেটা আপু, করার চেষ্টা করছেন। আমরা এটা হচ্ছে শহরে থাকি। আমি একটু কথা বলি, আমরা হয়তো শহরে থাকি, আমরা অর্ডার করছি, অনলাইনে অর্ডার পাচ্ছি, করছি, সেল করছি, কিন্তু যারা করে দিচ্ছে তাদের কষ্টটা হয়তো কাছে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কারণ তারা কিভাবে কাজ করে সেটা একমাত্র আমি যখন কাজ করাইছি তাদের আমি দেখেছি আপু। কারণ তারা সারাদিন হচ্ছে সংসারে সব কাজ করে, আমাদের মতো কিন্তু সবকিছু না, তাদের সব কাজ কিন্তু করতে হয়। এবং মাঠে স্বামীর সাথে সাহায্য বলেন, মেয়েরা বাবার সাথে সাহায্য বলেন, মায়ের সাথে ধানের ব্যাপার বলেন, সব করে তারপরে তারা কিন্তু একটা লাইট দিয়ে এই কাজগুলা তুলে দিচ্ছে আমাদের, যে সময়টা পাচ্ছে। এই জন্য চাই যে তাদের জন্য আমি যদি কিছু একটা করে দিতে পারি, তারা অন্তত কিছু পাইলো আমার এখান থেকে। এটাই আমার ইচ্ছা, স্বপ্ন। এটা ও এটা অনেক বড় একটা বিষয়, সত্যি কথা। কারণ দেখা যায় যে যারা হচ্ছে এই যে সকল মানুষ আমাদেরকে এভাবে হেল্প করে, মানে এই কাজগুলো করে তো আমাদেরকে হুম হেল্পই হুম। করছে, নিজেদের হয়তো অবশ্যই। কিছুটা আর্থিক সহায়তা হচ্ছে। তো তারা আমাদেরকে যে হেল্প করছে, তাদের পর্যাপ্ত সম্মানটুকু যদি আমরা দিতে পারি, এই না সম্মানটা দিতে পারি। শুধুমাত্র আহ সেটা এই সবার জন্য আমরা দিতে পারি, সেটা আর্থিক, কারণ তারা কিন্তু অর্থের জন্য করছে, তো আর্থিক হতে পারে, আর্থিক তো অবশ্যই, সাথে হচ্ছে মানসিক ভাবে এই সাপোর্টটা তাদেরকে দেওয়া। এটা অনেক বড় একটা বিষয় এবং যেটা আশা করছি আপনি করেন এবং ভবিষ্যতেও করবেন, এবং তাদেরকে তাদের স্বপ্ন পূরণে আপনার সাহায্য সহযোগিতা অবশ্যই কাজে লাগবে। আহ সম্ভবত আবারও নেটওয়ার্কের প্রবলেমে পড়লাম আমরা, জি আসলেই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আহ, আচ্ছা, আমি এই মুহূর্তে আপুর কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে জি। আহ আপনার মা, উনি সুস্থ আছেন তো? আম্মু আছে, ভালো আছে, বাট সেই ভালো থাকাটা আছে। আমি এবং আমার ভাই এক নিয়ে আমার মা অনেক ভালো রাখার চেষ্টা করি। সে হচ্ছে অনেক সাফার করছে তার লাইফে,
সে জবও করছে, সে আব্বু যাওয়ার পরে সে মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছে। এবং সেইখান থেকে ভাইয়া, ভাইয়া মিন্স আমার ছোট ভাই, কিন্তু আমি ওকে আদর করে ভাইয়া ভাইয়া বলে ডাকি। তো আমার ভাইয়াকে, ভাইয়া আমাদের জীবনের জন্য একটা বিশাল বলতে হবে, কারণ আমার ভাই ছোট হয়েও আমাকে এবং আমার মাকে পুরা মেন্টাল বলেন সব দিক দিয়ে সাপোর্ট করে। এবং আম্মুকে ও এতটাই, মানে অনেক সময় দেখা যায় আমি একটু ইয়া করি, কিন্তু আমার ভাইয়া পুরাটাই আম্মুকে একেবারে। এই জন্য আম্মু আছে, দোয়া করবেন যাতে আম্মু অনেক সুস্থ থাকে এবং আমাদের দুই ভাই বোনকে নিয়ে অনেক অনেক দিন ভালো থাকে। এটুকুটা আপনাদের সবার কাছে আমার দোয়া অবশ্যই আমার মায়ের আমাদের জন্য। সকলের প্রার্থনা থাকবে জি। পৃথিবীর সকল মা যেন তার সন্তানদের নিয়ে সুখে থাকেন, শান্তিতে হ্যাঁ, থাকেন এবং সুস্থ থাকেন, না এবং কারণ আমি পরলোকে খুব ভয় প্যান্ডেমিক করি মন টাইম থেকে, যাতে আমাদের। আমি খুব ভয় করি মন থেকে, আমি যাদের খুব বেশি করে চাই তারা আমার লাইফ থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, এই জন্য আমি আর কাউকে ওইভাবে চাইতে চাই না। অবশ্যই সকলকে নিয়ে আপনি ভালো থাকবেন, এটা আমাদের জি একটা ভাইয়া, প্রার্থনা। আর আর একটা বিষয় হচ্ছে যে মন খারাপ করবেন না, মনটাকে শুধু শক্ত করবেন, কারণ আপনি বলছেন যে আপনার ছোট ভাই ছোট হয়েও আপনাদেরকে সেই সাপোর্টটা দিয়ে যান মেন্টালি, আপনাকে এবং আপনার মাকে। তো তাকে আপনার বন্ধু হয়ে তার পাশে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি আমি মনে করি। তো আজকে আমরা আসলে কথায় কথায় অনেকটা সময় পার করে ফেলেছি। আপনার হুম, যদি আমাদের তার মাঝে আমি একটু বলে রাখি, যে সকল দর্শক আমাদেরকে শুনছেন এবং তাদের পরিচিত যদি কেউ থাকেন, তাদের অনলাইন ভিত্তিক বা যে কোনো বিজনেস যদি থাকে, ব্যবসা এরকম হুম, উদ্যোক্তার বিষয় যদি থাকে, তারা যদি উদ্যোক্তা হয়ে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ব্যবসাকে প্রমোট করার জন্য, হাইলাইট করবার জন্য। আমাদের ফেরিওয়ালার গল্প কথাতে তাদেরকে স্বাগতম জানাবো, এবং আমি অবশ্যই শাকো বাজারে আপনাদেরকে ভিজিট করতে বলবো। যে কোনো জিনিস, আই মিন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার পারিবারিক সাংসারিক জীবনে যেটা লাগছে, সেটা খাবার থেকে শুরু করে পোশাক, তৈজসপত্র, যেটাই বলেন, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে একটু আহ জানাবেন। আমরা আপনার সাধ্যের মধ্যে অবশ্যই ভালো পণ্যটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। আপু, আপনার যদি আর কিছু বলার থাকে, আমাদেরকে যদি, দর্শক মন্ডলীকে যদি আপনি কিছু বলতে চান। আমি দর্শক মন্ডলীর প্রথমে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু তারা এতক্ষণ আমাদের সাথে আছেন। তারা সব অনলাইন ভিত্তিক কাজের জন্য তারা সবসময় আমাদের খুব উৎসাহ দেন, এবং সবসময় সবাই উৎসাহ দেয়, সবাই বলে এগিয়ে যান। এবং আমি চাবো যে তারা উৎসাহর সাথে সাথে আমাদের প্রোডাক্টটা যাচাই করা উচিত, যে আমরা কাজ করছি সে কাজটা ভালো করছি কি খারাপ করছি, সেটা তারা যেন আমাদের দেখে। এবং আমাদের জন্য যে খারাপ কিছু যদি হয় আমাদের, সেটা সেটা যেন তারা ফিডব্যাক দেয় ইনবক্সে, এবং ভালো হলে সেটা যেন পাবলিকলি আমাদের ফিডব্যাক দেয়, তাহলে কিন্তু আমাদের কাজ করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে। এবং আমাদের মধ্যে যে প্রতিযোগিতাটা আরো বেশি আসবে, যে আমাকে একজন ভালো বলছে, তার মানে আমি যে এতটুকু ভালো তাকে দিতে পারছি তার থেকে ভালো যেন আমি তাকে সার্ভিসটা দিতে পারি। আমার কাছে তাদের তাদের কাছে এটাই একটা ইয়া। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আহ আপনার হচ্ছে যে পণ্য, যেটা আমি একটু জাস্ট আরেকটা যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখন মেয়েদের পোশাক, আহ পাঞ্জাবি এবং চাদর, এগুলো নিয়ে কাজ করছেন। এর বাইরে কি আপনার আরো কিছু দেওয়ার, মানে প্রোডাক্ট নিয়ে আসার, পণ্য প্রসারিত করার ইচ্ছা ইচ্ছা আছে, আছে এই মুহূর্তে? আছে, কারণ হচ্ছে যে আমার অন্য বাচ্চাদের কিছু ড্রেস করার ইচ্ছা আছে, তারপরে লেডিস নাইটি যেগুলো হয় সেগুলো করার ইচ্ছা আছে, মানে চলতেছে আমার কাজ। কিন্তু আমি একটা প্রোডাক্টের মধ্যে নাই আপু, বিভিন্ন আইডিয়া নিয়ে আসতেছি, যেমন মেয়েদের কুর্তি, কোটি, স্কার্ট, সবই কিন্তু আমি হচ্ছে দেশীয় মাপে তৈরি করার চেষ্টা করতেছি। যে আমার পুরানো কিছু ডিজাইন সেগুলোকে আবার রিইউনিয়ন করে আমরা আনতেছি, কারণ হচ্ছে যে চাচ্ছি যে ওয়েস্টার্ন এবং বাঙালি দুইটা যাতে মিক্সড করে আমরা মার্কেটে আনতে পারি, এবং সবার কাছে হাতের কাজটা এমন যে অনেকে দেখবেন যে বলে আমি থ্রি পিস পরি না, আমার থ্রি পিস পছন্দ না, তখন আমরা ছোট কুর্তি প্লাজো এগুলাতে কাজ করে নিয়ে আসতেছি। আমরা আফগানি পরি, আমরা আফগানিতেও পায়জামাতেও কাজ করছি, আফগানি পায়জামা করে বাজারজাত করছি। কোটি, অনেক বাচ্চারা আছে কোটি পরে, অনেক আপুরা আছে বোরখা পরে, বোরখাতেও কাজ চলে। অনেক আপুরা আছে
হেজাব পরে, আমরা হেজাবেও কাজ করে দিচ্ছি, কারণ যে যেরকম চাবে আমাদের কাছে সেইভাবেই আমরা সেভাবেই কাজ করব। আমার কথা হচ্ছে যে আপনি যেটা চাবেন, যে এক আপু এসে আমাকে বললো, আপু আমি তো বোরখা পরি। আমি বললাম ঠিক আছে আপু, আপনি আমাকে বলেন আপনি কি ধরনের কাপড়ের উপরে বোরখা করবেন। সে বললো যে আপু আমি হচ্ছে যে লিলেন কাপড়ের উপরে বোরখা করবো। কালার সে আমাকে দিল, আপু আপনি যখন কালারটা দিলেন আমি আমার মতো ডিজাইনিংটা দিই। তাকে আমি ডিজাইনিং করে দিয়েছি, সে অনেক খুশি এবং আমাকে বলছে যে না তোমার হাতের কাজটা। আমি বলছি, আপু এইটাই আমার কাছে বড় জিনিস, যে আমি দেশীয় কাজে আমি সবাইকে সব রকম, আমি দেশীয় জিনিস দিয়ে এইটা কিন্তু আমি আমার, যদি বলেন যে আপনি কেন সবকিছুতেই কেন যাচ্ছেন, এটা তো আপনার প্রশ্ন হতেও পারে বা ইয়া হতে পারে। আসলে আমি সবকিছুতে এই জন্যই যাচ্ছি কারণ বিবি রাসেলের একটা কথা শুনছিলাম। আমাদের বাংলাদেশের নামকরা একজন মানুষ বিবি মডেল, রাসেল, তার একটা কথা ছিল, ডিজাইনার। হ্যাঁ আমাদের হচ্ছে ডিজাইনার, এবং তার মানে তার সে একটা গামছার মতো কাপড় দিয়ে সে অনেক কিছু ভালো ডিজাইনার এবং অনেক অনেক নাম করা। যে যখন আমি প্রশিক্ষণ শিখতে গেছিলাম তখন আমার টিচার বলেছিল যে বিবি রাসেলকে তো দেখো সে কি করছে, কোথায় থেকে কি গেছে। তো তার একটা কথা আমার সবসময় মনে থাকে, যে সে বলছিল যে আমরা আমাদের দেশীয় কাপড় দিয়ে আমরা বিদেশে নিজেদের নাম করব, কারণ আমরা দেশের জিনিসটাকে বিদেশে কিভাবে করব, তারা তো আর শাড়ি পরে না, তারা তো আর ইয়া পরে না, তাহলে আমাদের প্রোডাক্ট দিয়ে তাদের জিনিস আমরা তৈরি করবো। এইটাই আমার তখন আমার কাছে খুব এটা ভালো লাগছিল তার কথাটা, অনেক ইন্সপায়ার করছিল। এই অনেক জন্যই আপু আমি পজিটিভ। সবকিছু, হ্যাঁ, হুম, এই জন্যই আমি সবকিছুতে আস্তে অবশ্যই আপু। আস্তে করে যাচ্ছি। অবশ্যই আমরাও চাই আপনি আস্তে আস্তে আপনার পণ্যের পরিধি এবং আপনার ব্যবসার পরিধি বাড়ান। জি আপু। আহ এটা আপনার জন্য যেমন একটা ভালো দিক, আমাদের জন্য আমরাও চাই আপনি উন্নতি করেন এবং আমাদের বাংলাদেশকে সেখানে রিপ্রেজেন্ট করেন, কারণ এটা বিজয়ের মাস, জি ডিসেম্বর। তো অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে, আপনি এবং আপনার মতো যারা আছেন তারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে যেন বলতে পারি, আমি বাঙালি, আমি আমি বাংলাদেশ। বাঙালি, আমি বাংলাদেশী। জি এবং আহ সেই ক্ষেত্রে সকলকে আবারও বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে, বিজয়ের এই মাসে লাল সবুজের পতাকে আবারও সালাম জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা আজকের মতো শেষ করতে চাচ্ছি। আপু, ওকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে আপু, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আবারও মসেস গ্রুপ সাকুবাজারকে অনেক অনেক ধন্যবাদ, আর সর্বশেষে জাকির পারভেজ ভাইয়াকে অশেষ ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য। এবং অনুসয়া আপুরকে কি বলে যে ধন্যবাদ জানাবো এটা আমি বলতে পারছি না, তারপরও অশেষ ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ। সকলকে শুভরাত্রি জানাতে চাচ্ছি এবং অনুরোধ করছি আবারও আপনারা আমাদের সাকো বাজারের যে ওয়েব পেজ আছে, কাইন্ডলি সেখানে একবার ভিজিট করবেন, এবং সাকো বাজারের ফেসবুক পেজ আছে সাথে মোসেস। আমরা অনুরোধ করব, আমরা আবারও বলছি, আবারও কথা দিচ্ছি, আপনার প্রয়োজনীয় পণ্যটি আস্থা এবং বিশ্বাসের সহিত আপনার দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য আমরা বদ্ধপরিকর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার।